বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা গণিত বিভাগের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ঈদের পরবর্তী আজকেই প্রথম ক্লাস। সেজন্য তোমাদের ঈদের শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মোবারক। আশা করি তোমরা ভালো আছো। এই কোভিড-19 এই বৈশ্বিক পরিস্থিতিতে যদিও আমাদের ক্লাস খুব কমই হচ্ছে এখন, তারপরও আমরা আবার রিভিউ ক্লাস শুরু করেছি দ্বিতীয় পত্রের। তোমরা জানো দ্বিতীয় পত্রের এবং প্রথম পত্র গণিতের দুটোতেই কোভিড-19 পরিস্থিতির কারণে কিছুটা আমাদের সিলেবাস পুনর্বিন্যাসকৃত করা হয়েছে। তো সেই আলোকে আমরা আজকে রিভিউ ক্লাস নেব এই গণিত দ্বিতীয় পত্রের। এই রিভিউ ক্লাসটা আজকের আমাদের হবে তিনটা পর্বে আমরা আলোচনা করব। প্রথম পর্ব আমরা আলোচনা করব আমাদের যেই কোভিড-19 পরিস্থিতির কারণে যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, এই সিলেবাসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। যদিও তোমরা অলরেডি এর মধ্যে জেনে গেছো বা দেখেছো আমাদের যেই পুনর্বিন্যাসকৃত সিলেবাস, তারপরও আমরা আজকে একটু আলোচনা করব। এরপরে আমাদের থাকবে, তোমরা জানো আমাদের কলেজ থেকে নোটিশও হয়েছে, আমাদের ক্লাস টেস্ট হবে, যেটা আমাদের গণিতের ক্লাস টেস্ট হবে আগামী 9/6/2021 তারিখে। এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এইখানে আমাদের কি পরীক্ষা হবে, কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, কেমন পরীক্ষা হবে, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। সুতরাং আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে আমরা আজকের ওই ক্লাস টেস্টের বিষয় ভিত্তিক যেই আমাদের আলোচ্য বিষয় আছে সেইটা নিয়ে আমরা একটু ক্লাস করব। এই হলো আমাদের তিনটা পর্বে আমরা আলোচনা করব। তো যাই হোক, আমরা শুরু করি আজকের আমাদের ক্লাস। আমরা একটু আগে আমার পরিচয় বলেছি, যদিও এর আগে আমরা অনেক ক্লাস নিয়েছি। ক্লাস তো আমরা শেষ করে ফেলেছি দ্বিতীয় পত্রের, তারপরও আজকে আমরা একটু রিভিউ ক্লাস নেব বিভিন্ন কারণে, যেটা একটু আগে আমি উল্লেখ করলাম, অর্থাৎ তিনটা স্টেপে আমরা নেব। তো আমি মোহাম্মদ ডক্টর আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, রাজশাহী কলেজ, রাজশাহী। এই যেইটা আমরা বললাম যে আমরা তিনটা পর্বে নেব, এর প্রথম পর্বটা আমরা এই কোভিড-19 পরিস্থিতি 2021-এর HSC পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব, যেইটি আমরা প্রথম পত্রের জাস্ট আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব, আর মূল ক্লাসটা নেব আমরা দ্বিতীয় পত্রে। তো প্রথম পত্রে আমাদের যেই সিলেবাসটা পুনর্বিন্যাসকৃত করা হয়েছে, সেখানে আমাদের যেই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টার এখানে আছে আমাদের 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টারের উপরে আমাদের পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষার কথা আমি বলছি, কিন্তু আমাদের যেই 2021 সালের যেই পরীক্ষা, সেটার ব্যাপারে এখন আমরা বলবো। তো প্রথম পত্রের 4টা আমাদের অধ্যায় থাকবে। কোন কোন 4টা অধ্যায় থাকবে, কীরকম ধরনের প্রশ্ন থাকবে, সেইটা নিয়ে একটু আমরা বলবো। তো আমাদের প্রথম পত্রের 4টা যে চ্যাপ্টার থাকবে, সেই 4টা চ্যাপ্টারের মধ্যে তোমরা জানো যে এর আগে যেই সিস্টেম ছিল, কোশ্চেনের প্যাটার্ন ছিল, কোশ্চেন প্যাটার্ন একই রকম থাকবে, আগের মতোই থাকবে। অর্থাৎ দুইটা গ্রুপ থাকবে, ক গ্রুপ, খ গ্রুপ। এই ক গ্রুপের আমাদের যে দুইটা চ্যাপ্টার থাকবে, সেই ক গ্রুপের দুইটা চ্যাপ্টার হলো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3, এবং খ গ্রুপে থাকবে চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। আর প্রশ্ন যেই উত্তর যে দিতে হবে 5টি প্রশ্নের, এর আগে আমরা এইভাবেই দিয়েছি গতবার বা তার আগে। প্রশ্নের প্যাটার্ন একই রকম থাকবে, অর্থাৎ প্রত্যেক গ্রুপ থেকে আমাদের কমপক্ষে 2টো করে নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রত্যেক গ্রুপ থেকে আমাদের প্রশ্ন থাকবে 4টা করে, 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্নের মধ্যে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5×10 = 50, আর 25 এর হলো আমাদের ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ আগের প্যাটার্ন, আমাদের কোশ্চেন প্যাটার্ন আগের মতোই হবে, জাস্ট আমাদের চ্যাপ্টারগুলি কমে গেছে, আর কি কমানো হয়েছে। তাহলে সেই চ্যাপ্টারগুলো কি কি আমাদের? 1 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার এবং 9, 10,
অর্থাৎ ক গ্রুপে থাকবে হলো জ্যামিতি ও বীজগণিত, এটা আগের মতো, আগে এরকমই প্যাটার্ন ছিল। এবং খ গ্রুপে থাকবে ক্যালকুলাস, ক্যালকুলাসের দুটা অধ্যায়, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, অর্থাৎ 9 এবং 10 এইটা থাকবে। অর্থাৎ এই দুটা গ্রুপ থেকে আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্র্যাকটিক্যালে আগের মতোই 25 নম্বর থাকবে। এখন এই যে আমাদের প্রথম ক গ্রুপে যে দুইটা চ্যাপ্টার আছে 1 এবং 3, এবং ক্ষয় আছে 9 এবং 10, এই চ্যাপ্টারগুলি হলো, এই চ্যাপ্টারগুলি কি কি? এই চ্যাপ্টারগুলি যদিও আমরা জানি, তারপরও তোমাদের সুবিধার জন্য আমরা একটু মেনশন করব। প্রথম চ্যাপ্টার, তার নাম ছিল ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এইটা থাকবে। তৃতীয় চ্যাপ্টার সরল রেখা, এইটা থাকবে। নবম অধ্যায় অন্তরীকরণ, দশম অধ্যায় যোগজীকরণ, এই 4টা নিয়ে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রশ্ন হবে। এই 4টা চ্যাপ্টার থেকে, এই 4টা চ্যাপ্টার থেকে দুইটা গ্রুপ থাকবে। কিভাবে দুটা গ্রুপ থাকবে একটু আগে আমরা দেখালাম। নেক্সট আমাদের সিমিলারলি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আমাদের পুনর্বিন্যাসকৃত যেই পাঠ্যসূচি আছে, সেখানে আমাদের 4টা চ্যাপ্টার আছে। এখানে আমাদের 4টা চ্যাপ্টার আছে। 4টা চ্যাপ্টার হলো কি, এখানেও আমাদের দুইটা গ্রুপ থাকবে, একটা ক গ্রুপ, একটা খ গ্রুপ, এবং কোশ্চিন প্যাটার্ন একই রকম। কোশ্চিন প্যাটার্ন আগের মতোই, ক গ্রুপ এবং খ গ্রুপ থেকে 8টা কোশ্চিন থাকবে। এই 8টা কোশ্চিনের মধ্যে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এই ক গ্রুপে কোন কোন চ্যাপ্টার থাকবে এবং খ গ্রুপে কোন কোন চ্যাপ্টার থাকবে? ক গ্রুপে থাকবে আমাদের 4 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার। খ গ্রুপে থাকবে 6 নম্বর এবং 8 নম্বর চ্যাপ্টার। এই হলো আমাদের 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন হবে ঠিক আগের মতোই, 4টা করে 8টা প্রশ্ন হবে। এই 8টা প্রশ্নের মধ্যে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টি প্রশ্নের উত্তরে 5 × 10 = 50, আর আমাদের যে ব্যবহারিক আগের মতো, ওই ব্যবহারিকে 25ই থাকবে। এখন আমরা এই যে 4 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর এবং 6 ও 8, এই চ্যাপ্টারগুলো কি কি এটা একটু আমরা দেখে নেই। অর্থাৎ চতুর্থ অধ্যায়ে আছে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ, ষষ্ঠ অধ্যায়ে আছে কনিক, সপ্তম অধ্যায়ে আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, এবং ষষ্ঠ অধ্যায়ে আছে স্থিতিবিদ্যা। এই 4টা নিয়ে আমাদের ফাইনালি প্রশ্ন হবে, অর্থাৎ আমাদের যে বোর্ড কোশ্চিন সেইটা হবে আর কি। এবং এই 4টা থেকে আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 4টা চ্যাপ্টার থেকে 8টা কোশ্চিন হবে, 8টা কোশ্চিনের মধ্যে 5টার উত্তর করতে হবে। এই গেল হলো আমাদের এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ গণিত প্রথম পত্র এবং গণিত দ্বিতীয় পত্রের। তাহলে আমি আবারও বলি, গণিত দ্বিতীয় পত্রে আমাদের 4টা চ্যাপ্টার, গণিত প্রথম পত্রেও 4টা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রেও 4টা করে চ্যাপ্টার আমাদের সিলেবাসভুক্ত এখন বর্তমান। এবং সেই চ্যাপ্টারগুলো কি কি এটা আমরা দেখে নিলাম, এবং প্রশ্নের প্যাটার্ন কি সেটাও আমরা বুঝে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় ধাপে আমরা একটু দেখব যে এটার ব্যাপারে আরেকটু বলি। তোমরা এই যে সিলেবাস, নতুন সিলেবাসভুক্ত যেই আমরা 4টা প্রথম পত্রের 4টা এবং দ্বিতীয় পত্রের 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার সম্পর্কিত তোমরা দেখবা যে এখন ওই বইও কিছু বের হয়েছে বাজারে। দেখবা যে এই বইটা দেখবা সুপার শর্ট সাজেশন, দেখবা এখানে আমাদের নতুন সিলেবাসের উপরে ভিত্তি করে প্রবলেম দেওয়া আছে এবং সলভ করা আছে। তোমরা বইটা দেখে নিতে পারো, সুপার, এটা রূপন্তী প্রকাশনীর। এখানে দেখবা যে বিস্তারিত লেখা আছে, বলা আছে, এবং এরই ভিত্তিতে প্রশ্ন সলভ করা আছে। তোমরা ইচ্ছা করলে এটা নিতে পারো। নেক্সট আমরা যে কলেজে, তোমরা জানো অলরেডি নোটিশ হয়ে গেছে, আমরা কলেজে ক্লাস টেস্ট নিতে যাচ্ছি। এই ক্লাস টেস্টের 9 তারিখে আছে আমাদের গণিত ক্লাস টেস্ট। এই গণিতের ক্লাস টেস্ট আমাদের হবে এই উচ্চতর দ্বিতীয় পত্রের। এই দ্বিতীয় পত্রের ক্লাস টেস্ট যেটা হবে সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব, আমরা ক্লাস নেব। এবং সেইটা হলো ষষ্ঠ অধ্যায়ে আমরা ক্লাস টেস্ট নেব আগামী 9 তারিখের। এই ষষ্ঠ অধ্যায়ে আছে আমাদের কনিক, অর্থাৎ কনিকের মধ্যে আছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তোমরা জানো। এবং এই কনিক ক্লাস কিন্তু আমি এর আগে নিয়েছি। কনিক ক্লাস আমরা বিস্তারিত আলোচনা করেছি, শেষও করেছি। তারপরও আজকে আমরা একটু দেখব, একটু আলোচনা করব, অর্থাৎ আমাদের এই আগামী ক্লাস টেস্টের উপরে
ভিত্তি করে একটু আমরা আলোচনা করব, যে ক্লাস টেস্টে যে ধরনের কোশ্চেন হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমাদের এই আগামী যে 9 তারিখের আমাদের কলেজ ক্লাস টেস্টের যেই আমাদের বিষয়বস্তু, সেটা হলো 6ষ্ঠ অধ্যায়ের উপরে আমরা পরীক্ষা নেব। 6ষ্ঠ অধ্যায় আছে কনিক, যেই কনিক আমি এর আগে ক্লাস নিয়েছি, বিধায় আজকে আমরা কনিক নিয়ে আলোচনা করব এবং প্রথম আমাদের যে টেস্টটা হবে এটা কনিকের উপরেই হবে। তো এরপরে আবার আমাদের রুটিন হয়তো হবে এইভাবেই, যদি মানে বন্ধ থাকে কলেজ, তাহলে এরকম আমাদের পর্যায়ক্রমে হতেই থাকবে। এরপরে আমরা আর এক চ্যাপ্টার নেব, তারপরে আর এক চ্যাপ্টার, ক্লাস নিয়ে পরীক্ষা, ক্লাস নিয়ে পরীক্ষা, যেই ক্লাসটা নেব তার উপরেই আমাদের ক্লাস টেস্টটা হবে। তো আজকে আমরা তাহলে একটু আর একটু দেখে নিই যে কনিকের আমরা যে ক্লাস টেস্টটা নেব, এই কনিকের ক্লাস টেস্ট কিন্তু কনিক পুরা চ্যাপ্টারের উপর আমরা ক্লাস টেস্টটা নেব। সেখানে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই তিনটাই কিন্তু আমাদের বিষয় আছে কনিকের মধ্যে, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ে। এর উপরেই আমরা পরীক্ষা নেব এবং পরীক্ষা পদ্ধতিটা হবে আমাদের এমসিকিউ। এই স্লাইডটা তোমরা একটু মনে রাখবে, যদি কেউ ক্লাস না করে তাদের আমার এই ক্লাসটা থাকবে, একটু দেখে নেবা। পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ এবং আমাদের কোশ্চিন থাকবে 20টা, পূর্ণমান 20, টাইম 20 মিনিট। এই হলো আমাদের আগামী যে আমরা 9 তারিখের যে আমাদের পরীক্ষা হতে যাচ্ছে, এই পরীক্ষার এই প্রশ্নের ধারা এটা আমাদের। তো আশা করি এই 20টা প্রশ্ন তোমরা সবই পারার কথা, ইনশাল্লাহ পারবে যদি তোমরা একটু মনোযোগ দাও বা এর আগে যদি একটু পড়াশোনা করে থাকো তাহলে পারবে। আমরা এই কনিক তো বড় চ্যাপ্টার, 3টা মিলে এটা আমরা বেশ কয়েকদিন ব্যাপী তো আমরা ক্লাস নিয়েছিলাম এবং ক্লাস শেষও করেছিলাম। সেখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, ওখানে আমরা চিত্র আঁকেছিলাম। তোমরা আমার ক্লাসটা আবার দেখে নেবা, ওইখানে চিত্র দিয়েই কিন্তু আমরা ফর্মুলাগুলি, ওইখান থেকেই আমরা কিন্তু কনসেপশনটা পেয়ে গিয়েছিলাম। ফর্মুলা এখানে অনেকগুলি ফর্মুলা আছে, তিনটা মানে বিষয়ের উপরে অনেকগুলো করে ফর্মুলা আছে, কিন্তু এই ফর্মুলাগুলি প্রায় 10-12টা করে ফর্মুলা আছে। ফর্মুলাগুলি আলাদা করে মুখস্থ করার দরকার হয় না, আমরা এর আগের ক্লাসে সেটা বলেছি, আলোচনা করেছিলাম। চিত্র আঁকলেই বোঝা যাবে যে এই ফর্মুলাগুলি কোথায় কী হচ্ছে, কোথায় কেন্দ্র হচ্ছে, কোথায় উপকেন্দ্র হচ্ছে, কোথায় দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে, কোথায় দ্বিঘাক্ষ রেখাটা যাচ্ছে, কোথায় দ্বিঘাক্ষ রেখার পাদবিন্দু পাচ্ছি আমরা। এইরকম এভরিথিং জিনিসগুলি পাওয়া যায় ওই চিত্র আঁকলে। তো আমরা আজকে অত বিস্তারিত যেতে পারবো না, কারণ শেষ করা যাবে না। যেহেতু আমাদের এই ক্লাসগুলি ওই রকম করে নেওয়া আছে, বিস্তারিত আলোচনা করা আছে চিত্র সহ, সুতরাং ওই ক্লাসগুলি একটু দেখে নেবা। আজকে জাস্ট আমরা এই এমসিকিউ এর উপরে কিছু আলোচনা করব, করে যাতে করে আমরা আগামী তারিখে পরীক্ষায় ভালো করতে পারি, অর্থাৎ 20-এ 20 আমরা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ তোমরা তা পারবে। তো এই হলো আমাদের আগামী 9 তারিখের ক্লাস টেস্টের সিলেবাস, অর্থাৎ বিষয়বস্তু। এখন আমরা চলে যাব, যেহেতু আমরা আগামী তারিখে 9 তারিখের যে ক্লাস টেস্টটা নেব এমসিকিউ, অর্থাৎ আমরা আজকে এমসিকিউ কোশ্চেনের উপরে একটু আলোচনা করব। তো এমসিকিউ আমাদের যেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করেছিলাম এর আগে কিন্তু আমরা সিকিউ এমসিকিউ দুটোই আলোচনা করেছিলাম। সিকিউটাও বিস্তারিত আলোচনা করেছিলাম, এমসিকিউটাও আলোচনা করেছিলাম। তো সেখান থেকে আমাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে। এখন আজকে আমরা জাস্ট একটু রিভিউ করব যে সেই জিনিসগুলি আমরা কীরকম আমরা দেখেছিলাম বা কীরকম হইতে পারে। তো অলরেডি তোমরা দেখেছো বা পারবে আশা করি, তারপরও আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, যেটা হলো এমসিকিউ। এই এমসিকিউ কিন্তু আমরা যে কনিকের যে 3টা চ্যাপ্টার আমরা দেখালাম, ওই 3টা চ্যাপ্টার মিলেই কিন্তু আমাদের 20টা কোশ্চিন হবে, অর্থাৎ পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, এই 3টা মিলেই আমাদের 20টা কোশ্চিন কিন্তু থাকবে। কোনো চ্যাপ্টারটা বাদ যাবে না কিন্তু। কনিকের যেই 3টা পার্ট আছে, 3টা যে অংশ আসে, 3টা অংশ মিলেই 20টা কোশ্চিন হবে। সুতরাং 20টা কোশ্চিনের জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে এই কনিক পুরা চ্যাপ্টারটার উপরে। তো আশা করি তোমরা পারবে, যেহেতু এইটা আমাদের নতুন না, এর আগে আমরা অনেক ক্লাস করেছি এটার উপরে, সিকিউ ক্লাস করেছি, এমসিকিউ ক্লাস করেছি, চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
সুতরাং আজকে আমরা এই ক্লাসগুলো দ্রুতই করতে পারবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। তাহলে আমরা চলে যাই, আমরা কিছু এমসিকিউ আজকে আলোচনা করি। এমসিকিউ তোমরা জানো যে এমসিকিউ 3 ধরনের টাইপ থাকে, ও 3 টাইপের কোশ্চেনই কিন্তু থাকবে। 3 টাইপ মানে নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে 3টা থাকবে। একটা সাধারণ নৈর্ব্যক্তিক প্রশ্ন, তারপরে হলো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, অভিন্ন তথ্যভিত্তিক নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন, এরকম 3টা আমাদের টাইপ আছে। এই 3টা টাইপই কিন্তু 3টা টাইপের কোশ্চেনই থাকবে। আমরা একটু আস্তে আস্তে দেখব, এবং এর আগে তো দেখেছি, তারপরও আমরা আজকে আবার একটু নতুন করে আমরা একটু দেখে নেব। তাহলে আমরা এই নৈর্ব্যক্তিক প্রশ্নের একটু আলোচনা করি। তো নৈর্ব্যক্তিক প্রশ্ন আলোচনা করার আগে আরেকটু আমরা একটু বলে নেই যে এই যে আমরা যে 3টা চিত্র আঁকছিলাম, ওই 3টা চিত্র আবার একটু দেখে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের যে ফর্মুলাগুলি, এই ফর্মুলাগুলি মুখস্থ না করলেও চলবে, আমরা জাস্ট একটু শর্টকাটে দেখে নেব, একটু খুব সংক্ষিপ্তভাবে আমরা আঁকিয়ে নেব, তারপরে আমরা এমসিকিউর কোশ্চেনগুলি নিয়ে একটু আলোচনা করবো, অর্থাৎ মুখে মুখেই আমাদের উত্তর তাহলে হয়ে যাবে। আমাদের প্রথমটা ছিল পরাবৃত্তটা ছিল এরকম একটা, আবার এ পাশে একটা থাকে 4টা, অর্থাৎ 4টা প্যাটার্ন, এইটা একটা, আর হলো এইটা একটা, এরকম একটা। এই দুটোর আবার এখন প্রথমটা কোনটা ছিল? এইটা ছিল হলো y = 4ax, এইটা ছিল এইটা, আর এইটা ছিল এটা y² = 4x, আর এইটা ছিল x² = 4by, এইটা। অর্থাৎ এই দুটা আমাদের মূল ইকুয়েশন ছিল পরাবৃত্তের। এই দুটা মূল ইকুয়েশন থেকে আবার দুটো চলে আসবে, মানে এর বিপরীত একটা আসবে, অর্থাৎ এর বিপরীত মানে এইটা, এর বিপরীত এই দিকে একটা আসবে, আর এর বিপরীত একটা আসবে এই দিকে। অর্থাৎ তাহলে এর বিপরীত যেইটা সেটা আসবে এই পাশে, সেটা জাস্ট এইখানে একটা মাইনাস হবে, অর্থাৎ এই এর মানটা মাইনাস। এখানে আমরা আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এখানে একটা ফোকাস ছিল, ফোকাস বিন্দু এটা ছিল এইটা, আর এইটার ছিল এটা ছিল এইটা, এইরকম। এখন এই দুটার আমরা একটা নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আমরা একটা নিয়ে দেখব, আর ওইটা অলরেডি এমনিতেই চলে আসবে ওইটা। তাহলে আমরা জাস্ট এইটা নিয়ে একটা আলোচনা করি, তাহলে ফর্মুলা ওই বাকিগুলো চলে আসবে। এটা হলো মূল বিন্দু, এটা 0 0, অর্থাৎ একে আমরা শীর্ষবিন্দু বলি। এখানে একটা ফোকাস থাকে, এখানে একটা ফোকাস, আর এখানে একটা যে কোনো বিন্দু থাকে, এই বিন্দু, আর এটা হলো ফোকাস দূরত্ব। ফোকাসকে আমরা এস ধরেছিলাম। এখন আমরা এটা কেন লিখছি? এই জন্য লিখছি যে আমরা এই যে এমসিকিউগুলো যে আমরা প্রশ্ন সলভ করার সময় যে ফর্মুলাগুলি আলাদা করে যে আমরা মুখস্থ করেছি, ওই মুখস্থ না করলেও চলবে, এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে সহজেই হয়ে যাবে। তাই এইটুকের মান আমরা যদি ধরেছিলাম, তাহলে এ স্থানাঙ্ক হয়েছিল a0, এর স্থানাঙ্ক হয়েছিল a0, এটা a0। আর এখানে একেবারে উপকেন্দ্রিক লম্ব, এই উপকেন্দ্রিক লম্বর এখানকার স্থানাঙ্ক তো এই হবে, যেহেতু এটা এ, তাহলে এর স্থানাঙ্ক হবে এ, আর এই পাশটা এখানে হবে হলো 2a, এটা হবে হলো 2a, আর এখানে হবে হলো এ আর -2a, এইটা। আর এই পাশে ছিল একটা দ্বিকাক্ষ রেখা, এর নাম আমরা দিয়েছিলাম দ্বিকাক্ষ রেখা, বা দ্বিকাক্ষ রেখার আর একটা নাম আমরা বলেছিলাম দ্বিকাক্ষ রেখা, আর হলো একই কথা ছিল, এটা হলো দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, আমরা দুটো নাম বলেছিলাম, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এটাকে আমরা বলেছিলাম। আর এইটা এখান থেকে হয়েছিল -a, অর্থাৎ সমান দূরত্বে ছিল, এটা -a, তার মানে এর স্থানাঙ্ক ছিল -a0, এইটা। আমি শুধু একটা দেখাবো, আর বাকি কয়টা যে চিত্র আছে ওই একইভাবে আমরা কনসেপশনটা নেব। এই ছিল আমাদের হলো পরাবৃত্তে। আর আমরা উপবৃত্ত একটা আঁকবো। এই উপবৃত্ত থেকে উপবৃত্ত এবং অধিবৃত্তের ফর্মুলাগুলি একইভাবে কোয়েনসাইড করেছে, একই রকম হয়ে গেছে। কেন একই রকম হয়ে গেছে?
দুইটা কন্ডিশন দুই রকম হয়ে একই রকম, অর্থাৎ মাইনাস মাইনাস যেমন প্লাস হয়ে যায় ঠিক তাই আমাদের অধিবৃত্ত চিত্রটা পরাবৃত্তের উপবৃত্তের চিত্রের উল্টার দিকে চলে গেছে এবং সিম্বলগুলি উল্টা হয়ে গেছে, ফলে ফর্মুলাগুলি আবার একই হয়ে গেছে। ফর্মুলা মানে ওই যে আমাদের এই ফোকাস, উপকেন্দ্র, দ্বিকাক্ষরেখা, দ্বিকাক্ষরেখার সমীকরণ, এই জিনিসগুলি। এইটা হলো আমরা আঁকবো উপবৃত্ত। এই উপবৃত্তটা আবার আমাদের দুই রকম আছে, একটা হলো এই দিকে একটু লম্বাটে আর একটা হলো এই দিকে লম্বাটে। তো আমরা একটা আঁকি, একটা আঁকলে হবে। এটা কেন্দ্র, কেন্দ্র হলো 0 0, কেন্দ্র 0 0। আর এখানে থাকবে হলো আমাদের দ্বিকাক্ষরেখা, এখানে দুটো করে আমাদের থাকবে দ্বিকাক্ষরেখা, দুটো করে থাকবে দ্বিকাক্ষর। আর এইটা হলো আমাদের শীর্ষবিন্দু, এটাকে আমরা এ ধরি, এটা ফোকাস, এটা ফোকাস, ফোকাসকে আমরা এস ধরেছি, এস। এখানে আমাদের দুই পাশে দুটো করে হবে, এটা এস। এখন এখান থেকে এইটুকু যদি এ হয়, এখান থেকে আমরা এ ধরছি, এটার মতোই, এটার মতো শীর্ষ পর্যন্ত মূল বিন্দু থেকে আমরা এই ফোকাস পর্যন্ত, অর্থাৎ ফোকাস এবং মূল বিন্দুর ডিস্টেন্স আমরা এ ধরেছি, এটা আমরা জাস্ট কনসিডার করেছি একটা মান, নির্দিষ্ট মান। তাহলে এখান থেকে যদি আমরা এ ধরি, এখানে এটা তাহলে A0, এ পাশে আবার একটা হবে, অর্থাৎ আমরা একসাথে প্লাস মাইনাস A0 আসবে। আবার এইখানে AE0, এটা আসবে AE0, এখানে আসবে A/E0, এইটা, এই আমাদের হলো ঠিক সিমিলারলি এ পাশে আসবে, অর্থাৎ দুটো দুটো করে আসবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আসবে, এরকম আসবে। এখন আমরা যেই ফর্মুলাগুলি লিখব, ওই ফর্মুলা যদি আমাদের এখন বলা হয় যে দ্বিকাক্ষরেখার সমীকরণ আমাদের দরকার বা আমরা নিয়ে আসবো, তাহলে দ্বিকাক্ষরেখা মানে কোনটা? পরাবৃত্তের ক্ষেত্রে দ্বিকাক্ষরেখা এইটা, এই রেখার সমীকরণ। এই রেখার সমীকরণ মানে কি? এখান থেকে এই রেখার ডিস্টেন্স হলো এ ডিস্টেন্সে, কিন্তু আমাদের ডিরেকশন মাইনাসে, তার মানে এই রেখার সমীকরণ আমরা সরলরেখা থেকে পাই। এই রেখার সমীকরণ ইকাল টু এক্স ইকাল টু এই মাইনাস এই যে মাইনাস এক্স ইকাল টু মাইনাস এই রেখা, তার মানে এটাই দ্বিকাক্ষরেখা। তার দ্বিকাক্ষরেখার সমীকরণ আমরা ওই মুখস্থ ওখান থেকে করেছি, এক্স ইকাল টু মাইনাস এ। অর্থাৎ এখান থেকে যদি আমরা চিত্র থেকে যদি আমরা পেয়ে যাই, তাহলে ওই মুখস্থর আর দরকার হয় না। আর যদি মুখস্থ থাকে তাহলে তো হলোই, না থাকলেও আমরা এখান থেকে বের করতে। এটা হলো দ্বিকাক্ষরেখার সমীকরণ। এখন যদি বলা হয় দ্বিকাক্ষরেখার পদবিন্দু, দ্বিকাক্ষরেখার পদবিন্দু এটা মানে মাইনাস A0, এখন যদি বলা হয় ফোকাস, যেহেতু আমরা এখান থেকে এটা ধরেছি এইটুকুর মান, তাহলে ফোকাসের স্থানাঙ্ক A0, এটা তো এক্স অক্ষের উপরে, যেহেতু আমাদের কোটি তো 0, আর এটা হলো A0। আর উপকেন্দ্রিক লম্ব, এই উপকেন্দ্রিক লম্ব, এখানে যেহেতু উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক এটা A2A, এই 2Aটা আমরা কোথায় পেলাম? এ তো আমরা পেয়ে গেলাম, যেহেতু এখান থেকে এর ডিস্টেন্স সুতরাং এটা আর এটা তো সেম, এখানে এর ভুজ এই হবে। এখন 2A কোথায় পেলাম? 2Aটা পাবো আমরা এই পরাবৃত্তের সমীকরণে এক্সের জায়গায় এ বসিয়ে দিলে আমরা ওয়াইয়ের মান 2A প্লাস মাইনাস 2A পাবো, অর্থাৎ এই 2A এবং এই মাইনাস 2A পাবো। ওখান থেকে আমরা ওই ফর্মুলাটা কিন্তু শিখেছি এর আগে। অর্থাৎ এই এ মান এখানে বসিয়ে দিলে, এক্সের মান এ যদি আমরা বসিয়ে দিই, তাহলে 4A² y² ইকাল টু 4A² আর y ইকাল টু প্লাস মাইনাস 2, এই আমরা মান আমরা এটা পেয়ে যাব, সেই 2A মাইনাস 2, অর্থাৎ প্লাস মাইনাস 2A। এখন যদি আমরা দরকার হয় যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে এটুকু আছে 2A, এটুকু 2A, যদি আমাদের ডিরেকশন নেগেটিভ কিন্তু এর মান 2A, অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4A, 2A 4A। এই তোমরা এই ফর্মুলাগুলি আমরা আলাদা করে মুখস্থ করেছিলাম, তো দরকার নেই আমাদের মুখস্থ করে, আমরা এভাবেই পেতাম। এখন যদি বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি, এর সমীকরণ মানে এখান থেকে একটু যা তাই, অর্থাৎ x ইকাল টু A, এর সমীকরণ হলো x ইকাল টু A। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকাল টু A, আর দ্বিকাক্ষরেখার সমীকরণ x ইকাল টু কিন্তু মাইনাস A হয়ে গেল। কেন হলো? আমাদের চিত্র বলে দিয়েছে, আমাদের কন্ডিশন বলে দিয়েছে, কন্ডিশন ওই রকম ছিল বিধায় কিন্তু আমরা ওই রকম পেয়েছি। এরকম এখানে ঠিক তাই, এখানে আমাদের দুটো করে যে আসবে, এখানে আমাদের কেন্দ্র 0 0, ফোকাস প্লাস মাইনাস A0, ফোকাস মানে উপকেন্দ্র, প্লাস মাইনাস A0 প্লাস মাইনাস AE0,
শীর্ষবিন্দু আমাদের এখানে আমরা এ ধরি সাধারণত শীর্ষবিন্দুকে এ, এখানে আমরা শীর্ষবিন্দুকে এ ধরি এ, তাহলে শীর্ষবিন্দু এ মানে শীর্ষবিন্দু এ মানে প্লাস মাইনাস এ 0 দুটো করে আছে। আর এইটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু, সরি দ্বিখাক্ষরেখার পাদবিন্দু। দ্বিখাক্ষরেখার পাদবিন্দু দুটো, এ পাশে একটা আছে এ পাশে একটা আছে, তাহলে এর হলো প্লাস মাইনাস এ বাই ই 0। এখন এর যদি সমীকরণ আমাদের দরকার হয় তো ঠিক আমরা ওই সরলরেখার কনসেপশনটা এখানে আমাদের বেশি প্রয়োগ করতে হবে, তাহলে আমরা কিন্তু ফর্মুলাগুলি খুব সহজেই পেয়ে যাব। তাহলে এর সমীকরণটা কি হবে? এর সমীকরণ হবে এখানে x ইকাল টু প্লাস মাইনাস এ বাই ই। এই যে এখান থেকে এটুকুর মান যে এ বাই ই এ পাশে এ বাই ই আর এ পাশে হলো মাইনাস এ বাই ই। সুতরাং এই রেখার আর এই রেখার সমীকরণ একসাথে লিখলাম। এই রেখার সমীকরণ হলো x ইকাল টু এ বাই ই, এইটার সমীকরণ হলো x ইকাল টু মাইনাস এ বাই ই। অর্থাৎ দ্বিখাক্ষরেখার সমীকরণ, দুটোর দ্বিখাক্ষরেখার সমীকরণ হবে x ইকাল টু প্লাস মাইনাস এ বাই ই। এখন আমরা এখানে আছে ফোকাস এর উপর আমাদের যে উপকেন্দ্রিক যে লম্ব, এই উপকেন্দ্রিক লম্ব এইটা হবে। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে কি হবে? এখানে এই আছে 0 থেকে এই, তাহলে x ইকাল টু এই, আর এর পাশে আবার একটা আছে, তাহলে x ইকাল টু প্লাস মাইনাস এই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, এর সমীকরণ হবে কি তাহলে? এর সমীকরণ হবে x ইকাল টু প্লাস মাইনাস এ ই, এইটা। তাহলে এই যে ফর্মুলাগুলি যে আমি লিখলাম, এই ফর্মুলাগুলিই আমরা আলাদা করে কিন্তু মুখস্থ করি। এটা আমরা এর আগে আমরা ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, তারপরেও আমি আজকে আর একটু কি করি। এখন এর আবার দুটো অপশান আছে। একটা হলো এইটা হলো আর অক্ষ, হলো আমরা এক্স অ্যাক্সিসকে আর অক্ষ ধরেছি। ঠিক সিমিলারলি যদি আমাদের চিত্রটা উল্টে যায়, এরকম হয় তাহলে জাস্ট উল্টে যাবে। এই যে এর জায়গায় আমরা এখানে, তখন এখানে চলে যাবে, তখন ফোকাস এখানে আসবে, এখানে আসলে মানে এখানে এক্স এর মাত্র 0 হয়ে যাবে। 0 আমরা এখানে ধরে আছি কি এ ই 0, তখন এখানে হবে 0 বি। হোয়াট ইজ বি মানে এখান থেকে এইটুকুর মান আমরা ধরবো, এখান থেকে এইটুকুর মান, এখান থেকে যেমন এখান থেকে এইটুকুর মান আমরা এ কনসিডার করেছিলাম, ওটুকুর মান আমরা জাস্ট বি কনসিডার করি, একটা কনস্ট্যান্ট মান আমরা কনসিডার করি, সেই কনস্ট্যান্ট মান আর কি এইটা। তো এরকম যদি উল্টে যায় তখন এইগুলো জাস্ট উল্টে যাবে। এখানে হবে 0 বি, এখানে হবে 0 প্লাস মাইনাস বি, এখানে হবে হলো y ইকাল টু প্লাস মাইনাস বি বাই ই, এখানে হবে y ইকাল টু প্লাস মাইনাস বি, এরকম জাস্ট উল্টে যাবে। এখন ওটা কখন যাবে, কখন এরকম হবে, কখন ওই রকম হবে, এটা কিন্তু আমাদের সমীকরণ দেখে আমরা বুঝতে পারবো। কারণ হলো এর মূল সমীকরণ কী ছিল? এর মূল সমীকরণ ছিল হলো x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা ছিল এর স্ট্যান্ডার্ড ফর্মটা। এই স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু দুটোই যেহেতু প্লাস, এটা আগে লেখা এটা আগে পরে লেখা কিন্তু একই কথা। তাহলে আমরা এই সমীকরণ দেখে কিভাবে বুঝবো যে এই এক্স অক্ষটাই বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষটা বৃহৎ অক্ষ, কিভাবে আমরা বুঝবো? এটা আমরা এই জিনিসগুলো আমরা শিখেছি এর আগেই, ভেরি সিম্পল কেস। যদি এখানে এর মান যদি বি থেকে বড় হয় তাহলে আমাদের এইটা হবে, আর এর মান যদি বি থেকে ছোট হয়, তাহলে এই চিত্রটা হবে, এই চিত্র হবে। এটা হলো এ লেস দেন বি, আর এটা হলো এ গ্রেটার দেন বি। এ লেস দেন বি, বি লেস দেন বি, এটা আমরা কোত্থেকে আবার বুঝবো? এটা কিন্তু এখানে আমরা সিম্বল ব্যবহার করেছি স্ট্যান্ডার্ড সমীকরণে, কারণ এখানে একটা মান থাকবে। অর্থাৎ এখানে এরকম থাকবে যে এই এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের এর মান কিন্তু 2, ওই যে স্কোয়ার এর মান 2 আর বির মান 3, এখানে কিন্তু আমাদের এ লেস দেন বি, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এই ফিগারে চলে যাবে। অর্থাৎ আমাদের বৃহৎ অক্ষটা তখন কিন্তু ওয়াই অক্ষটা বৃহৎ অক্ষ হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি এই ফর্মুলাগুলি। তাহলে এই যে ফর্মুলাগুলি আমরা পাচ্ছি, এই ফর্মুলাগুলি যদি আমরা ওই আগের যেই আমাদের কনসেপশনটা ছিল, যেই মৌলিক যেই বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা এগুলি প্রয়োগ করব, ব্যবহার করব। কোথায়? এই যে আমরা এমসিকিউ কোশ্চেনের উত্তর করতে। অনেক সময় দেখবা যে এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা সবই পারো,
কিন্তু উত্তর সবগুলি দিতে পারো না। কেন? অনেক সময় টাইম ফ্যাক্টর হয়ে যায়, টাইমটা মেনটেন করা যায় না। কখন টাইমটা মেনটেন করা যায় না? যখন তোমার বের করতে দেরি হয়, ক্যালকুলেশন করতে দেরি হয়, কিন্তু ওখানে তো তোমাকে টাইম দেওয়া হবে না। সুতরাং যত কৌশল আমরা অবলম্বন করব, তত এমসিকিউ কোশ্চেনগুলি দ্রুত আমরা উত্তর করতে পারবো। কিন্তু এই ফর্মুলাগুলি ঠিক একই রকম হবে অধিবৃত্তের ক্ষেত্রে। অধিবৃত্তটা একই হয়ে যাবে দুটো উল্টে যাওয়ার কারণে। অধিবৃত্তটা এরকম হয়, তোমরা জানো, এগুলো আমরা আলোচনা করেছিলাম, তারপরে একটু আমরা দেখাচ্ছি। অধিবৃত্তটা এরকম, এখানে দুটা, এখানে এইটা এই পাশে চলে আসে দ্বিকাক্ষ রেখা, এই পাশে চলে আসে দ্বিকাক্ষ রেখা, আর এইখানে থাকে ফোকাস, এখানে এস থাকে, এখানে এস, আর এইটা হলো কিন্তু আমাদের, এইটা কিন্তু আমাদের মূল বিন্দু 0 0, এটা 0 0 0 0, এটা ফোকাস। দ্বিকাক্ষ রেখাটা এখানে এই পাশে চলে আসে, এ পাশে এইটা ফোকাস, এইটা ফোকাস, দ্বিকাক্ষ রেখাটা এখানে চলে যায়, ফলে এটা উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে এই ফর্মুলাগুলো আবার একই হয়ে যায়। অর্থাৎ এই যে দ্বিকাক্ষ রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সব এর সাথে মিলে যায় উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের সাথে মিলে যায়। কিন্তু এইখানে শুধু আরেকটা জিনিস বাড়তি থাকে, সেটা হলো অসীম তট। এই অসীম তটটা হলো, এইটা হলো অসীম তট, এইটা হলো অসীম তট। অসীম তটটা কি? এটা আমরা আলোচনা করেছি এর আগে। এটা হলো অসীম তট। অসীম তটের ফর্মুলা আমরা জানি। অসীম তটের ফর্মুলা হলো y = যেহেতু অসীম তটটা একটা স্ট্রেট লাইন, কিন্তু তাহলে ফর্মুলাগুলি যে আমরা যখন লিখি তখন কিন্তু ওই ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কারণ ওই স্ট্রেট লাইনের কনসেপশনটা আমাদের কাজে লাগবে। এখানে আমাদের এই অসীম তট, অসীম তটের ফর্মুলাটা কি ছিল? y = এখানে দুটো অসীম তট, y = +-b/a(x), এইটা, এটা দুটো একই, এটা দুটোর একই ফর্মুলা, দুটো অসীম তটের একই ফর্মুলা। এই ফর্মুলাগুলি দিয়ে এখন আমরা আমাদের কিছু এমসিকিউ সলভ করব। এর আগে আমরা এমসিকিউ সলভ করেছি যেইভাবে, ঠিক সেইভাবে। আমি এই জিনিসগুলি আবার একটু রিভিউ করলাম এই কারণে যে এইটা দিয়েই কিন্তু আমরা ওই এমসিকিউ কোশ্চেনগুলি সহজে দিতে পারবো, আর দ্রুত দিতে পারবো, উত্তর করতে পারবো। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু ওই সিকিউটাতেও এই জিনিসগুলি আমাদের কাজে লাগবে। সিকিউ যে কোশ্চেনগুলি হবে 3টা পার্ট, ওই 3টা পার্টের উত্তর করতেও এই জিনিসগুলি কাজে লাগবে। এখন আমরা চলে যাব কিছু, এখন আমরা এমসিকিউ কোশ্চেন দেখব, একটু প্র্যাকটিস করব যে কীরকম ধরনের আমরা এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। এরা খুব সহজ, আমাদের কনেক কিন্তু জটিল নয়, যদি একটু চ্যাপ্টারটা বড়, কনেক চ্যাপ্টারটা বড় কিন্তু সহজ। চ্যাপ্টার বড় কিন্তু খুবই সহজ। এখন আমরা একটু এমসিকিউ কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি, যে দেখা যাক এমসিকিউ কোশ্চেন আমরা কীভাবে। দেখো, এটা একটা প্রশ্ন, এটা খুব ভেরি সিম্পল কোশ্চেন, যে কোনটা কেন্দ্রবিহীন, অর্থাৎ কেন্দ্র নেই, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। এটা আমরা জানি বৃত্তের কেন্দ্র আছে, উপবৃত্তেরও কেন্দ্র দেখলাম, অধিবৃত্তেরও কেন্দ্র দেখলাম, কিন্তু পরাবৃত্তের কেন্দ্র কিন্তু আমরা পাই নাই। কারণ এটা আমরা চিত্র যে একটু আগে আমরা আঁকলাম, ওখান থেকে কিন্তু আমরা বুঝে ফেলছি যে পরাবৃত্তের কেন্দ্র নাই। সুতরাং এখানে তো আমরা বুঝে ফেলছি যে এর উত্তর হবে পরাবৃত্ত বা খ, আমরা দেখেই বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের এই ফিগারটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত উত্তর দিয়ে দিতে পারবো। নেক্সট কোশ্চেন, x² = -4y পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এখন আমরা এই যে উপকেন্দ্র দেখো, আমরা 4টা দেখিয়েছিলাম, মূলত 2টা দেখিয়েছিলাম। একটা হলো y² = 4ax, আর একটা হলো x² = 4by, এইটা আমরা দেখিয়েছিলাম। এর বিপরীত আবার 2টা ছিল, সেই বিপরীতের এই x² এরটা বিপরীত, এর বিপরীতটা এইটা কি ছিল? এইটা ছিল হলো এইটা, কিন্তু x² ছিল হলো এইটা, এটা ছিল x² এরটা, যে x² = 4by, এটা ছিল। আর এর বিপরীত কি হবে? এ যদি মাইনাস চলে আসে, এখানে মাইনাস, তার মানে এই পাশে চলে আসবে, এই পাশে আসবে, এইটা আসবে, অর্থাৎ এই ফোকাসটা তখন এই নেগেটিভ পোর্শনে পড়বে।
ফোকাসটা তখন নেগেটিভ পোর্শন। এখন এর বলছে এর উপকেন্দ্র কত, উপকেন্দ্র মানে আমাদের এইটার উপকেন্দ্র কি ছিল, এটার উপকেন্দ্র ছিল হলো A0, আর এটার ছিল হলো 0B, এটা ছিল হলো 0B, কিন্তু এর উল্টাটা এইটা, তাহলে এটা কি হবে, এটা এক্স স্কোয়ার ইকাল টু এইটা ছিল, এর উল্টাটা এইটা আমাদের এইটা, তাহলে কোনটা হবে এর উত্তর? এটা আমরা দেখেই বুঝতে পেরেছি যে এই পরাবৃত্তে এক্স স্কোয়ার ইকাল টু 4by, এইটা 4b, এটা ছিল 0, এটা ছিল 0b, এটা তাহলে 0 মাইনাস বি, উল্টোটা হলো 0 - b, অর্থাৎ এখানে তাহলে আমাদের এই বিটা কত, আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড ফর্মটা যে দিয়েছে এক্স স্কোয়ার ইকাল টু -4 এ মানে কেন 1 ay, এই স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্মে তো আমাদের, তাহলে আমাদের এই বির মান কিন্তু 1, তার মানে হলো 0 - 1 যেটা সেটা, অর্থাৎ খ, এর উত্তরটা কিন্তু আমাদের খ, এর উত্তর আমাদের খ, এটা আমরা দেখেই বুঝতে পেরেছি, এই যে উত্তর খ। নেক্সট একটা উপবৃত্ত, এটা একটা উপবৃত্ত, এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখন এই যে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু আগে আমরা কিন্তু নিয়ে আসছিলাম, ফর্মুলা লিখেছিলাম, কারণ ওইটা আমাদের যদি মনে থাকে তাহলে দেখছে না, মনে না থাকলে 1 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু বের করে নিতে পারবো যে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপবৃত্তের কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপবৃত্তটা কোনটা ছিল, একটু আগে আমরা লিখেছিলাম উপবৃত্ত, আর এখানকার উপবৃত্তটা ওই যে আমরা দেখে বুঝবো যে এক্স অক্ষ বৃহদক্ষ না ওয়াই অক্ষটা বৃহদক্ষ, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে আমাদের এক্স স্কোয়ার বাই কি ডিস্টার্ব হচ্ছে না, এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 81 ইকাল টু 1, এখানে আমরা দেখে বসে যে এ লেস দেন বি, এর মান হলো 6, বির মান হলো 9, এখানে কিন্তু আমাদের এ লেস দেন বি, এ ইকাল টু আমাদের হলো 6 আর বি ইকাল টু হলো 9, অর্থাৎ এ লেস দেন বি, এ লেস দেন যদি বি হয় তাহলে আমাদের চিত্রটা হবে এই দিকে লম্বাটা এইটা, এইখানকার আমাদের চেয়েছে কি, এখানে আমাদের চেয়েছে ওইটা একটু বড় করো, এখানে চেয়েছে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইটা, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে এটা হলো ফোকাস, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইটা, তো আর আমাদের যেটা এক্স অক্ষের দিকে ছিল তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল হলো 2b²/a, তাহলে এটা তো উল্টা যাবে, এটা এটা ছিল 2b²/a, এইটা আগেরটা, আর এটা হবে তাহলে 2a²/b, তাহলে এখানে আমাদের এ কত, এ হলো 6, তাহলে উপকেন্দ্রিক দ্বিঘাক্ষের উপকেন্দ্রিক লম্বের দূরত্ব হলো 2a² উপকেন্দ্রিক, হ্যাঁ, তাহলে আমাদের এখানে ওই ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই যে 2b²/a, এইটা ছিল হলো আমাদের এক্স অক্ষ যখন বৃহদক্ষ ছিল সেইটার, আর আমাদের উল্টা এইটা হবে, তাহলে উল্টা যাবে 2a²/b, 2a²/b মানে আমরা মানটা বসিয়ে দেই, 2a²/b, এ মানে কত, এখানে এ হলো 6, তা 2a² মানে 2 × 36 ভাগ বি কত, এখানে 9, তাহলে 3 × 9 = 36, 6, এখানে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য শেষ আমাদের না 2a, এ হলো 6, বি হলো 2a²/b, আমাদের উত্তর কত, 3 নং
4 নং 36, সরি এখানে ভুল হয়েছে, 4 নং 36, ইয়েস 8 হবে, 8, 4 নং 36, 4 নং 36, তাহলে আমাদের এখানে 4 নং 36, 8 যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। এইটা আছে হলো খ আমাদের উত্তর, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8। এখন এই যে এইটাই হলো মূল বিষয় যে আমরা কোন ফর্মুলা বসাবো, 2b²/a², 2b²/a এইটা না 2a²/b এইটা যদি এইটা হবে আমাদের a যখন ইজ গ্রেটার দেন b হবে, আর এটা হবে a লেস দেন b এর ক্ষেত্রে। এখানে a লেস দেন b না গ্রেটার দেন b হবে সেটা আমরা এখানে দেখেই কিন্তু বুঝতে পেরেছি। এই যে আমাদের এর মান 6, b এর মান 9, অর্থাৎ b বড়, এখানে b বড় মানে আমাদের এই চিত্রের এইটার, তাহলে এইটার আমরা রেজাল্ট পেলাম কত, 8। তাহলে এই যে ফর্মুলাগুলি, এই ফর্মুলাগুলি একটু আগে আমরা লিখেছিলাম, এই ফর্মুলাগুলি আবার এক জায়গায় করা আছে বইতে, দেখবা তোমরা জানো, সেখান থেকে মুখস্থ করে নিলেও আমরা কিন্তু এই ফর্মুলাগুলি সহজেই বসিয়ে বের করতে পারবো। তাহলে এর উত্তর হলো খ, 8। নেক্সট, নেক্সটে আমাদের 3x² + 2y² = 6 এই কনিক এর উৎকেন্দ্রিকতা 1/3 হলে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক কত। এখন এই যে 3x² + 2y² = 6 এখানে কনিক বলা হয়েছে, এই কনিকটাকে আসলে আমাদের আগে চিনতে হবে যে কনিকটা পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত, তবেই তো আমরা ফর্মুলা উৎকেন্দ্রিকতার ফর্মুলা বসাইতে পারবো। আমাদের উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি আছে, উৎকেন্দ্রিকতার ফর্মুলা হলো 1 - b²/a², 1 - b²/a², 1 - b²/a², 1 - b²/a² স্কয়ার রুট ওভার ই। এটা হলো উপবৃত্তের উৎকেন্দ্রিকতার ফর্মুলা এটা। তো এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা আমাদের লাগবে না, এখানে দিয়েছে। এখানে ই দেওয়া আছে হলো 1/3, ই আছে 1/3, আর আমাদের বের করতে হবে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক, অর্থাৎ এস বের করতে হবে, এস। এখন এখানে আমাদের যেটা দেওয়া আছে যে কনিক, এই কনিকটা উপবৃত্তটা কোনটা হবে, উপবৃত্ত তো আমাদের দুইটা, উপবৃত্ত দুইটা ছিল, একটা ছিল এইরকম, একটা এরকম, একটা এরকম, আর একটা হলো এই দিকে, অর্থাৎ এস গ্রেটার দেন বি আর বি ইজ গ্রেটার দেন এ, এরকম। তাহলে এটা কীরকম হবে, এটাকে আগে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এই কই গেল চিত্র দাও, প্রশ্ন দাও, এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই তাহলে কি হবে, তার উপরে ভিত্তি করে আমরা ফর্মুলা লিখব। হ্যাঁ, না এটা আচ্ছা আমি ঠিক করছি, এইটা এই 3x² + 2y², এখানে আমাদের দেওয়া আছে 3x² + 2y² = 1, সরি = 6, ঠিক আছে। এইটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে ওকে আইডেন্টিফাই করতে হবে আগে যে এইটা আসলে উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত, একে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য আমরা কি করব, 6 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হবে হলো x²/2 + y²/3 = 1। এটা দিস ইজ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইলিপস, অর্থাৎ এটা পরাবৃত্ত উপবৃত্ত। এই উপবৃত্ত এখানে কিন্তু এর মান কত, এর মান √2 আর বির মান √3, বির মান √3। সুতরাং এখানে কিন্তু a লেস দেন বি, এ লেস দেন যদি বি হয় তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু ওই উল্টাটা ওইটা। এখন আমাদের এখানে চেয়েছে হলো কি উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক, উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক কি ছিল আমাদের, এই প্রথমটা ছিল হলো +-a(e)0, এইটা ছিল, এটা হলো x অক্ষ যখন বৃহৎ অক্ষ তখন, আর উল্টাটা এখানে কিন্তু উল্টাটা কেস, এখানে হবে 0 +-b
ই, এইটা এখানে কিন্তু এইটা হবে। আমি দুটোই একসঙ্গে লিখতেছি যাতে কোনো কনফিউশন না থাকে, কিন্তু কারণ একসঙ্গে অ্যামালগেট হয়ে গেলে আর মুশকিল। তাহলে এখন এই ফর্মুলায় বসিয়ে দিতে হবে এইটার ক্ষেত্রে আমাদের, যেহেতু এটা এ লেস দেন বি, তাহলে এখানে যদি বসিয়ে দেই এ 0 প্লাস মাইনাস বি। এখন বি এর মানটা আমাদের দরকার। এখানে বি কত? বি হলো √3, তার মানে এখানে আমরা কি পাবো? এই 0 প্লাস মাইনাস বির মান হলো √3 ইন্টু ই। ই কত? ইর মানটা আমাদের এখানে দেয়া আছে 1/√3 মনে হবে। ওখানে দেখো তো 1/, হ্যাঁ ওখানে √3টা বোঝা যাচ্ছে না, ওটা কি √3 আছে, কিন্তু ওখানে আমাদের ইর মানটা যে দেওয়া আছে এইটা দেওয়া আছে 1/√3, এইটা দেওয়া আছে, ইর মানটা এটা দেওয়া আছে, ওখানে দেখা যাচ্ছে না কিন্তু ওখানে বোঝা যাবে। তাহলে √3 ইন্টু 1/√3 এইটা, তার মানে আমরা পেলাম কি 0 প্লাস মাইনাস 1, 0 প্লাস মাইনাস 1। তাহলে এখানে 0 প্লাস মাইনাস 1 উত্তর একটা আছে, সেইটা হলো ঘ, 0 প্লাস মাইনাস 1, এই প্লাস মাইনাস 1 এইটা উত্তর হবে। আর এখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে যে এই ফর্মুলা দুটো বসানোর ক্ষেত্রে দুটোই মুখস্থ থাকবে, কিন্তু একটার জায়গায় আরেকটা বসিয়ে দিলে কিন্তু হবে না। এইটাই যদি এই ইকুয়েশনটা যদি উল্টা হয়ে যেত, যদি উল্টা পাল্টা হয়ে যেত, অর্থাৎ এখানে 2x² প্লাস 3y² ইকুয়াল টু যদি 6 হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটা উল্টা হয় এইটা হয়ে যেত ফর্মুলা, এইটা কিন্তু ফর্মুলা হতো। সুতরাং ভেরি কেয়ারফুল, এই জিনিসগুলি কিন্তু ওই গ্রাফিক্যালি মনে না থাকলে খালি ফর্মুলা মুখস্থ রেখে কিন্তু হবে না। মুখস্থ রাখলে একটার পরে একটা ঢুকে যাবে। আর এই এমসিকিউ কোশ্চেনগুলি সাধারণত উত্তর করার সময় একটু দ্রুত করতে হয়। আর যদি আমরা দ্রুত করতে যাই, দ্রুত করতে যাওয়ার সময় এইটা জিনিসগুলো যদি খেয়াল না থাকে, মুখস্থ আছে দুটো তো একই রকম, একটা হলো 0 প্লাস মাইনাস এই 0, আর একটা 0 প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস বি, একই রকম মুখস্থ আছে। এখানে দেখে এটা দেখে মনে হচ্ছে মানে এটাই বড়, অনেক সময় এইটাকেই কনসিডার করা হয়ে যায়, ব্রেনে কাজ করে যে 3টাই তো বড়, সুতরাং এই ফর্মুলা মনে হবে না। এখানে যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলাম, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পরে কিন্তু আমাদের যেই চেহারাটা এলো, এই চেহারাটাই কিন্তু আমাদের এর মান এ, অর্থাৎ √2টা এ, এটা হলো a², এই 2টা কিন্তু a², আর এই 3টা হলো b², তার মানে বির মান হলো √3। তাহলে এখানে অবশ্যই বি লেস দেন এ লেস দেন বি, অর্থাৎ এটা ছোট বিটা বড়, সুতরাং ফর্মুলা সেইভাবে কিন্তু পড়বে। এখানে এইটা নয় এইটা পড়বে, এইটা যদি হয় তাহলে আমাদের উত্তর হবে 0 প্লাস মাইনাস এ, 0 প্লাস মাইনাস বি, এইটা। এই তো গেল আমাদের এইরকম। আমাদের খুব সহজ হবে, কোশ্চেন সহজই হবে, কিন্তু একটু তোমরা যদি মৌলিক বিষয়গুলি যদি ধারণা থাকে তাহলে সমস্যা হবে না, ইনশাল্লাহ সমস্যা না হওয়ারই কথা। এখন এই চিত্রগুলি কেমন হবে? এইরকম টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। এই চিত্রগুলি বুঝতে হলে আমাদের ওই মূল ফিগার চিত্র ওইটা কিন্তু আমাদের মেমোরিতে থাকতে হবে, সফটওয়্যারে থাকতে হবে। এখানে চিত্র 4টা দেওয়া আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু যে কোনোভাবে থাকবেই, চেঞ্জ হয়ে বা একটু পরিবর্তন করে, ডাটা চেঞ্জ করে বা সংখ্যা চেঞ্জ করে থাকবে। এই জিনিসটা নিয়ে একটু আমরা কথা বলি। এইখানে আমাদের মূল ইকুয়েশনটা হলো x - 1² ইকুয়াল টু -4y, এইটা। এর চিত্র কোনটা হবে? এখানে চিত্র আমাদের আছে 4টা দেওয়া আছে, 4টার একটা আছে হলো ক, খ, গ, ঘ। এখন এখানে এই যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, একে স্ট্যান্ডার্ড ফর্মে আগে নিতে হবে। এটা মানে আমরা যদি এটাকে যদি x ধরি, x, তাহলে x² ইকুয়াল টু -4b, b মানে এখানে 1 হয়ে গেল, 4by, y মানে y, এই ওয়াইটাকে আমরা বড় y দিয়ে দিলাম। কারণ এখানে আমরা যে কনভার্ট করলাম, এইখানে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কেস। এখানে আমাদের সিকিউ কোশ্চেনেও এই জিনিসগুলি লাগে, এই কনসেপশনটাগুলি খুবই গুরুত্বপূর্ণ।
এখানে যে আমরা এটা কনভার্ট করলাম, কনভার্ট করার পরে এখানে এক্স এর মান আমরা কি ধরেছি, এক্স মাইনাস ওয়ানকে আমরা এক্স ধরেছি, আর ওয়াই আছে, ওয়াইকে ওয়াই আছে, ওয়াই ধরেছি আমরা, ওয়াইয়ের মান। এখানেও চেঞ্জ থাকতে পারতো, এখানে এরকম না থাকে 4, এখানে এরকম থাকলো -2, এখানে এরকমও থাকতে পারতো। আমি কিন্তু একটু চেঞ্জ করে দিলাম, এটা ঘুরিয়ে দিলাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু একটা ঘটনা ঘটতো। কি হতো সেটা আমি একটু পরে বলি, যেটা আছে সেটা নিয়ে একটু আগে বলে নেই, কারণ এই জাতীয় প্রশ্ন থাকবে এবং একটু ক্রিটিক্যাল আসলে ঠিক না, একটু আর কি বোঝার বিষয় আছে। তাহলে এখানে যেটা আছে এইটা আমরা করে নিলাম, এটা তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে আসলাম। এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4by, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4by মানে যে নিচেরটা এইটা কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, আর এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু -4by। তাহলে এটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু -4by, এটা কিন্তু আমাদের ফোকাস এই পাশে। ফোকাসে এখন এখানে আমাদের ফোকাসটা কোন পাশে, তাহলে এর ফোকাস নিশ্চয়ই এই ওয়াই অক্ষের নেগেটিভ পোর্শানে, ফোকাস কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ পোর্শানে। ওয়াই অক্ষের নেগেটিভ পোর্শান মানে এই জায়গা এখানে। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা ফোকাসটা যে আমরা নিলাম, এই ফোকাস আর হলো এই যে ফোকাসের আমাদের ফর্মুলা কি ছিল, AE0 ছিল, AE0 ছিল, প্লাস মাইনাস AE0 ছিল ওইটার ক্ষেত্রে, আর এইটার ক্ষেত্রে ছিল 0 প্লাস মাইনাস BE, প্লাস মাইনাস BE এইটা ছিল। এখন এখানে এই যে এর মান কিন্তু এক্স, এর মান এক্স, এই এক্স মানে কিন্তু এই এক্স নয়, এই এক্স নয়, অর্থাৎ আমরা এই এক্স ইকাল টু এখানে আমরা চেয়েছি কি যে এর কেন্দ্র কোথায় হবে বা ফোকাস কোথায় হবে। তাহলে এর মান কি, এর মান এটা যেহেতু আমাদের 0 প্লাস মাইনাস বি, 0 প্লাস মাইনাস বি এইটার ক্ষেত্রে এইটা 0 প্লাস মাইনাস বি, তার মানে কি এই এক্স এর মান, এই এক্স ইকাল টু 0, এই এক্স ইকাল টু কিন্তু 0, আর এই ওয়াই ইকাল টু কিন্তু এই প্লাস মাইনাস বি, এটা হলো মূল ঘটনা। এখন এই এক্স ইকাল টু 0 মানে কিন্তু এই এক্স ইকাল টু 0 নয়, এখন এর মানটা আমরা বসিয়ে দেবো, যদি বসিয়ে দেই এক্স ইকাল টু 1 ইকাল টু, তখন কিন্তু 0 হয়ে গেল। তার মানে এখানে আমাদের এক্স এর মান কত হয়ে গেল, 1 হয়ে গেল, এক্স এর মান 1 হয়ে গেল, আর ওয়াই মান যা আছে তাই বিই, ওয়াই মান কিন্তু বিই, অর্থাৎ এক্স এর মান 1 হয়ে গেল। তার মানে কি, তার মানে আমাদের যে ফোকাসটা, এই ফোকাসটা কিন্তু আর এই অক্ষের উপরে থাকলো না, এই ওয়াই অক্ষের উপরে থাকলো না, 1-এ চলে গেল, এক্স ইকাল টু 1 পর্যন্ত চলে যাবে, এক্স ইকাল টু 1-এ চলে যাবে ফোকাসের মান। তাহলে তাই যদি যায়, তাহলে আমাদের এখানে চারটে আছে, এই চারটে দেখো যে এই 0-তে এক্স এর মান থাকবে না, অর্থাৎ ফোকাস যে 0-তে ছিল আমাদের মূল ফর্মুলায়, ওই 0-তে থাকবে না, ফোকাস তাহলে চলে যাবে, একটু সরে যাবে, অর্থাৎ এই ওয়াই অক্ষের উপরে থাকবে না। তাহলে ওয়াই অক্ষের উপরে যদি না থাকে, তাহলে আমাদের এখানে যাবে হলো এই ইয়েটা 0-1-0-তে চলে যাবে, 1-0-তে চলে যাবে, 1-0। তাহলে 1-0টা কোথায় হতে পারে, 1-0 মানে 1-0, তাহলে কোনটা হতে পারে, এখানে 1-0, ফোকাসটা 1-0, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে হবে না, 1-0 মানে ডাইনে যাবে, ডাইনে যে ফোকাসটা হবে, তার মানে আমরা দেখতেছি কয়ের ফোকাসটা একটু ডাইনে সরে যাবে, কয়ের ফোকাসটা এই যে কয়ের ফোকাসটা যেটা, ওইটা কিন্তু ওয়াই অক্ষের উপরে নেই, ক্ষয়েরটা ওয়াই অক্ষের উপরে হতে পারে, গয়েরটা ওয়াইয়ের উপরে হতে পারে, আর ঘয়েরটা ওয়াইয়ের উপরে হবে না, কিন্তু ওয়াইয়ের বাম পাশে চলে যাবে। কিন্তু আমাদের কিন্তু আসতে হলো এক্স ইকাল টু 1, সুতরাং ডান পাশে যাবে, অর্থাৎ ক উত্তরটা সেই হিসাবে আমাদের হবে ক। এখন এখানে যদি এক্স মাইনাস 1 যদি না থেকে এখানেই এক্স স্কোয়ার থাকলো, এ পাশে যদি 4-এর ওয়াইয়ের জায়গায় যদি ওয়াই মাইনাস 1 হতো, তাহলে কি হতো, তাহলে জাস্ট কেসটা উল্টা হয়ে যেত, তাহলে 0-1-এ চলে যেতে, কিন্তু
আর এখন আছে 10-তে, ফোকাসটা কিন্তু ফোকাস, শীর্ষবিন্দু নয়, ফোকাস। তো সেই হিসাবে আমাদের এখানকার উত্তরটা হবে হলো ক, 10 ক, এইটা হবে আমাদের উত্তর। তাহলে আমরা এই জিনিসগুলি দেখো বের করতে হলে আমাদের ওই মূল যেই ফরম্যাটগুলি, অর্থাৎ এই শখগুলি আমাদের মাথায় যদি থাকে, খুব সহজেই আমরা কিন্তু বের করতে পারবো। এরকম অনেকগুলো কোশ্চিন আছে চিত্রভিত্তিক কোশ্চিনগুলো কিন্তু দু একটা থাকবে বা আসে। তো এই একই টাইপের কনসেপশন আমরা মূল ফিগারটাতে চলে গেলেই কোথায় কার অবস্থান, আমরা প্রথমত এই জিনিসগুলির ফোকাস কোথায় থাকবে সেইটা নির্ণয় করে নেব। সেটা পরাবৃত্ত হতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত, যে কোনোটার। যদি আমরা ফোকাসটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা ধরে ফেলবো যে ওই চিত্রটা কেমন হবে, কোন দিক দিয়ে হবে। এইরকম অনেকগুলি কোশ্চিন আছে, আমরা সবগুলি কোশ্চিন আলোচনা করার সময় আমরা পাবো না। আমরা আর দু একটা কোশ্চিন, এরকম অনেকগুলি প্রশ্ন তোমরা দেখবা, বইতে দেখবা আছে। কিছু আমরা এই কোশ্চিনগুলি খুব সহজ কোশ্চিন, এই জন্য আমি এগুলি চলে যাচ্ছি, এগুলি পারবা তোমরা। আমরা কিছু আগা যাই, এই জিনিসগুলি আমরা পাবো একই টাইপের। এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে, তার আগে এই পরাবৃত্তটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। একই টাইপের প্রশ্ন, শুধু চেঞ্জ, ইকুয়েশন ভেঙে দেওয়া আছে, কখনো স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া থাকবে, কখনো স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। যেমন এটা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, নেওয়ার পরে আমরা ওর নারী নক্ষত্র যা কিছু চাইবে সবই আমরা পেয়ে যাব। খুব সহজ উত্তরগুলি পাওয়া যাবে, অসুবিধা হবে না। এরকম অনেকগুলি আছে। যখন এটা একটা প্যারাবোলা, এই প্যারাবোলা যদি স্পর্শ করে তাহলে বি এর মান কত। এখানে স্পর্শ করা মানে ওই ওখানে 0 করে দিলে আমরা মানটা নিয়ে চলে আসতে পারবো। খুব সহজ এগুলি। আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা আরও কিছু একটু দেখাই। আমাদের টাইম তো কত? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, আরেকটু আমরা টাইম নেব, একটু টাইম নেব। এই প্রশ্নগুলি একই টাইপের প্রশ্ন। ওখানে শো করতেছে না এগুলো প্রশ্নগুলি? চিত্রভিত্তিক প্রশ্ন একই রকম। একই টাইপের প্রশ্ন আমরা আলোচনা করতে যাচ্ছি না, একটু আলাদা টাইপ। অনেক প্রশ্ন আছে। এই যে আমরা একটু ভিন্ন টাইপের কোশ্চেনে আসছি। বহুপদী সমাপ্তি সূচক নির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। এই বহুপদী নির্বাচনী সূচক এটা তো আমরা জানি, এর সিস্টেমগুলি আমরা জানি, এর আগে আমরা আলোচনা করেছিলাম। তারপরেও একটু দেখার জন্য আমরা এখানে চলে আসলাম। এইখানে একটা উদ্দীপকের 3টা অপশান থাকবে, উত্তর থাকবে। এই 3টা উত্তরের যে কোনো একটা সঠিক হতে পারে, 2টা সঠিক হতে পারে, 3টাও সঠিক হতে পারে। এই জাতীয় হলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এখানে y² - 20x, y² - 20x, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক -50, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 20 এবং নিয়ামকের সমীকরণ x = -5। এইটা যদি হয় তাহলে উপরের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? এটা হলো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। এখন এইটা আমরা এই ক্ষেত্রে আমাদের 3টাকেই টেস্ট করতে হবে যে 3টাই সত্য আছে কিনা বা কোনটা ভুল আছে। সেই হিসাবে আমরা নিচের উত্তর দিয়ে দেবো যে 1 ও 2 সঠিক, না 2 ও 3 সঠিক, না 1 ও 3 সঠিক, না 1, 2, 3 তিনটাই সঠিক। এটা আমরা
তাহলে এখানে আমাদের তিনটাকেই যাচাই করতে হবে। তিনটাকে যাচাই করবো আমরা খুব শর্টলি যাচাই করব, নইলে তো সময় তিনটাকে উত্তর করতে তো সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব, এটা জাস্ট আমরা এই টাইপের প্রশ্ন একটু দেখে যাই। সেটা হলো এখানে আমাদের আছে ওয়াই স্কোয়ার ইকাল টু মাইনাস 20x, ওয়াই স্কোয়ার ইকাল টু মাইনাস 20x, এইটা ওয়াই স্কোয়ার মাইনাস 20x, এইটাকে যদি আমরা ওই প্রথম এখানে আমরা দুটা ফর্ম লিখেছি, চারটা ফর্ম লিখেছিলাম, আমরা একটা ফর্মেও রাখতে পারি। এখানে যদি আমরা এইভাবে লিখি ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax, এইভাবে যদি আমরা লিখি তাহলে এর মানে এখানে আমরা -5 দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথম ফর্মুলাটাই বসাতে পারবো। এখানে কিন্তু ফর্মুলাটাও চারটা ফর্মুলা না বসে আমরা দুটো ফর্মুলা দিয়েই কাজ করতে কিন্তু পারি। যদি আমরা এই মাইনাসটা এখানে না নিয়ে ভিতরে দিয়ে দেই তাহলে আমাদের প্রথম ফর্মেটেই থেকে যাবে। আর এটা যদি এখানে রাখি তাহলে আমাদের এই দ্বিতীয় তৃতীয় দুটা আলাদা যে আবার ফর্মেট আছে সেখানে চলে যাবে। এই ফর্মেটে যদি থাকে তাহলে এখানে আমাদের এর মান -5, এখানে আমাদের তাহলে এর মান কত, a ইকাল টু তাহলে -5। এখন এখানে প্রথম প্রশ্ন আমাদের প্রথমটার উত্তর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো a0, এর উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো a0, এ মানে তাহলে -5 0, এটা হচ্ছে 1 নম্বর উত্তর। 1 নম্বর উত্তর a0, দ্যাট ইজ রাইট, অর্থাৎ 1 নম্বরটা সঠিক আছে। এবার 2 নাম্বারটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে 4a, দৈর্ঘ্য মানে 4a, মানে কিন্তু এখানে মাইনাসটা যদি আমরা দেই তাহলে অ্যাবসলিউট দিতে হবে, আর মাইনাসটা না দিলে 4 × 5 অর্থাৎ 20। তাহলে আমাদের এটাও কারেক্ট, 2 নাম্বার উত্তর কারেক্ট 20। এবারে 3 নাম্বার নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ ইকুয়াল টু কি, এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ামক রেখার সমীকরণ হলো x ইকুয়াল টু -a, x ইকুয়াল টু -a। তার মানে এখানে আমরা বসিয়ে দেই x ইকুয়াল টু -a মানে -5, এর মানে -5 তাহলে -5, তার মানে x ইকুয়াল টু 5, অথবা x -5 ইকুয়াল টু 0, এটাও দেওয়া যায়। তাহলে এখানে আমাদের কি আছে, x ইকুয়াল টু -5 আছে, x ইকুয়াল টু -5 আছে এখানে মনে হয় না, দেখো তো x ইকুয়াল টু -5, x ইকুয়াল টু -5, আসলে x ইকুয়াল টু -5 হবে না, x ইকুয়াল টু 5 হবে, x ইকুয়াল টু 5 হবে কিন্তু। তাহলে x ইকুয়াল টু যদি 5 হয় 3 নাম্বারটা আমাদের ভুল আছে। কোনটা সঠিক তাহলে 1 ও 2, 1 ও 2 কোনটায় আছে, ক এ আছে 1 ও 2। তাহলে আমাদের উত্তরটা হবে ক, 1 ও 2, এই হলো আমাদের বহুপদী সমদ্বিসূচক নির্বাচনী প্রশ্ন। ঠিক ওরকমই আর একটা কোশ্চেন এখানে আছে একই টাইপের, আমরা 3টাই টেস্ট করে দেখব, দেখে যেটা সঠিক হয় সেইটাই। আর এক টাইপের কোশ্চেন হলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই একটা উদ্দীপকের আলোকে 2টা কোশ্চেনের উত্তর করতে হবে। এই হলো আমাদের অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে আমাদের 3 টাইপের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হলো। এইটা আমাদের হলো উদ্দীপক একটা উপরে দেওয়া আছে, ওইটার আলোকে 23, 24 অর্থাৎ নিচের 2টা কোশ্চেন উত্তর করতে হবে। এটা একই আগের মতোই, জাস্ট একটা উদ্দীপকে 2টা কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে। এই হলো আমাদের মোটামুটি MCQ এর কোশ্চেনগুলি। এগুলির মধ্যে এরকমই কোশ্চেন থাকবে আমাদের আগামী পরীক্ষা ক্লাস টেস্টে, তোমরা আশা করি এগুলি করতে পারবে। তো আজকে এখানেই শেষ, ধন্যবাদ তোমাদের, আল্লাহ হাফেজ। হ্যাঁ।